দল নিষিদ্ধ করবে, তুই কর বেটা, করতে পারবে? ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, পারবে না। যদি এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না। কারণ দেখেন না আপনি, জাতিসংঘ যখন রিপোর্ট দিয়ে গেল অনেক কথা কইছে, এক জায়গায় কিন্তু বলে দিচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না। তো আওয়ামী লীগ ফিরে আসবে, আমি যে এটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন, কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে। কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল, আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী আছে এবং আবার ভালো করবে এদেশে, এটা হবে। যে যত চেষ্টা করুক, ওই যে আসিফ মাহমুদ সজীব ভুয়া বলছে আওয়ামী লীগ সে নিশ্চিহ্ন করে দিবে, হ্যান করুক, এগুলো বোগাস কথাবার্তা ভাই, এগুলো ছোট বাচ্চা মানে পোলাপানের কথা, এর বাস্তবতা না এটা। কিন্তু শেখ হাসিনা আবার এখানে আসবে, একটা দুর্ভাগ্যজনক আমি বলি আপনাকে, এই সরকারের কিছু কিছু লোক তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে, এটা বলে বলে এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে আমি মনে করি। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যেমন ধরেন এই যে 32 নম্বরটা ভাঙা হচ্ছে না, আচ্ছা এটা কে ভাঙলো? এটা কি সরকার ভাঙছে? ভাঙে নাই। সরকারকে এই ভাঙায় খুশি হয়েছে, মনে মনে খুশি হইতে পারে, আমি জানি না, কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা দুইবার বিবৃতি দেয় নাই? দুইবার দিচ্ছে, একবার দুপুরে দিচ্ছে, তার মনে হয়েছে বোধহয় বিবৃতিটা কম হয়ে গেল, আবার রাতের বেলা দিচ্ছে, গভীর রাতে, দুইবার তারা বিবৃতি দিয়ে এই ঘটনা কিন্তু নিন্দা করছে। তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে। কেন করতে হয়েছে? সারা দুনিয়াকে দেখানোর জন্য এটা আমরা চাই নাই। কিন্তু ওনারা এটা চায় নাই, এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে? পারে নাই। এর মাধ্যমে হয়েছেটা কি? এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো কি, এই যে শেখ হাসিনা ইন্ডিয়ায় যে লুকায় আছে, পালাই আছে, অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে, যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে একটা রায় দিবে অথবা আদালতে মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে, তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে আপনার বেকায়দায় ছিল একদিন। তারা বলতে পারতো না, যুক্তি দিয়ে বুঝাইতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না। এখন কি হলো, এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা ওনাদের হাতে উঠাই দিলাম। এই তৌহিদি জনতা এবং তাদের যারা উস্কাইছে তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল। কি যুক্তি উঠাই দিল? দেখেন, আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দীকে ফেরত দিতে বাধ্য। খালি একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পারবে, সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দীকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন, তখন তারা নাও দিতে পারে। সিম্পলি এই ঘটনাটা আমরা ঘটাই দিলাম 32 নম্বর ধ্বংস করে। কি হলো, এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই, তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানায় নয়, ট্রাস্টকে দিয়ে দেওয়া হয়েছে, প্রকারান্তরে এটা প্রপার্টি অফ গভর্নমেন্ট, এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, সেইটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে। যেহেতু তার বাড়িটাই রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় মধ্যে পড়ে গেছে, অতএব শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়বেই। তাহলে শেখ হাসিনা কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম, সেই জায়গায় কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাড়িটা ভেঙে, এবং অন্য অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িটা ভেঙে। এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন? ইনিশিয়েট কে করেছে? বিদেশি ভাষায় যে পিসাব করছে ইনিশিয়েট, তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল রে ভাই। সে তো আলটিমেটলি শেখ হাসিনার সুবিধা করে দিল, সারাদিন শেখ হাসিনা নামে গালাগালি করে, আর আসল কামটা সে করে দেয় এইভাবে। এই জিনিসটা বুঝতে হবে, আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না, তারা পিসাব জিন্দাবাদ বলে মাঠে নেমে যায়। এগুলি করে দেশে যখন অস্থিতিশীল সিচুয়েশন ক্রিয়েট করে, এই যে যদি অস্থিতিশীল হয়, কার লাভ রে ভাই? কার লাভ বলেন? যার লাভ সে তার পারপাস সার্ভ করতেছে, বুঝে না এটা? এবং এটা গভর্নমেন্ট পরে বুঝতে পারছে যে গভর্নমেন্ট এটা কি করলো। গভর্নমেন্ট তার
পাতা ফাঁদে পা দিছে, এখনো দিয়ে যাচ্ছে। এইটাই হলো ট্র্যাজেডি আমাদের। আরেকটা জিনিস বলে শেষ করি শেখ হাসিনার ব্যাপারটা নিয়ে, যে যখন বলছে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করব, যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগের স্বীকৃত নেতা হলো শেখ হাসিনা, তো আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে যায় নাকি লোকজন আছে একদম তৃণমূল পর্যায়ে, তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে যে আমাদের নিষিদ্ধ করতেছে, তাহলে আমরা এর প্রতিবাদ করতে হবে, এটাকে প্রতিরোধ করতে হবে। এবং প্রতিরোধ করার জন্য তারা এখনকার পর্যন্ত দৃশ্যত যে নেতা শেখ হাসিনার সঙ্গে মিলে গেছে, তারা ভাবতেছে ওনাকে নিয়েই ফিরতে হবে। অথচ সরকার যদি বলতো যে আওয়ামী লীগের প্রত্যেকটা করাপ্ট লোকের, প্রত্যেকটা ক্রিমিনাল লোকের আমরা বিচার করব, কিন্তু আওয়ামী লীগের মতো থাকবে, তারা ওইখানেও একটা বোকামি করছে। এবং সেই বোকামিটা কিন্তু ওই মানে বাইরের প্রেসক্রিপশনই হয়েছে। এবং সেই বোকামিটা কি তার দল নিষিদ্ধ করবে, কর বেটা, করতে পারবে। ডক্টর ইউনূসের গভর্নমেন্ট, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট কোনোদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, পারবে না। এখানে এটা করলে পরে সারা দুনিয়া এটাকে গ্রহণ করবে না। কারণ দেখেন না আপনি, জাতিসংঘ যখন রিপোর্ট দিয়ে গেল অনেক কথা কইছে, এক জায়গায় কিন্তু বলে দিচ্ছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। ইউরোপিয়ান কান্ট্রি গুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না। তো কিছু লোক উস্কে দেয়, কিছু লোক উস্কে দিচ্ছে, তারা তাদের মধ্যে মানে দুই একজন বলতেই হয়, তারা দুই একজন বিদেশে অবস্থান করে, তারা ওইখান থেকে এদের উস্কে দেয়, সত্য মিথ্যা আবল তাবল কথা বলে, অর্ধ সত্য নানা রকম ভাবে বলে, নানা রকম মানে আপনার লজিকের নানা রকম বিকৃতি করে তারা উস্কে দেয়। আমি এদেরকে লক্ষ্য করে একটা কথা বলি, ভাই আপনারা তো উস্কে দিচ্ছেন, আপনারা তো দেশে নাই, আপনার দেশে আসেন, ঠিক আছে। হাসিনা সরকারের আমলে আপনারা আসতে পারতেন না, আপনাদের নানা রকম রিস্ক ছিল, এখন আসেন না কেন? দেশে আসেন, এসে বসেন, কথা বলেন, এদের সঙ্গে মিশেন। যাদেরকে আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান। আপনি ওখানে বসে বসে আরামে বসে বসে এদেরকে নামাই দিবেন, ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন, নামাই দিয়ে ওখানে বসে বসে তামসা দেখবেন। আপনারা শুনেন, আপনি কখনো আগুন দেখেছেন? আগুন যখন জ্বলে, আগুনের রূপটা দেখেছেন? আগুনের রূপ কিন্তু দেখতে খারাপ না, আগুন দেখতে কিন্তু খারাপ লাগে না, লাল রঙের জলে, হ্যাঁ অল্প জলে, কম জলে জলে। কিন্তু আগুনটা যখন আপনার কাছে থেকে দেখবেন, যখন আগুনের তাপটা পাবেন, তখন আপনি জানবেন কি ভয়াবহ অবস্থার মধ্যে আপনি আছেন। তো ওরা তো আগুনের তাপ পায় না, ওরা আগুনের রূপ দেখে মুগ্ধ হয়, মোহিত হয় এবং ভাব নেয় আমি আগুন ধরাতে পেরেছি। কিন্তু আমরা যারা দেশে আছি আমরা টের পাই আগুনের তাপটা কি। এক জায়গায় যখন ভাঙচুর শুরু হয় ওই রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষজন ওদিকে যেতে পারে না। যে কারণে ভাঙচুর হয় ওই কারণ অন্যান্য জায়গায় যখন থাকে তারা আতঙ্কিত হয়, এই বুঝি আমারটাও হলো। এই ভাঙচুর কোনো সমাধান নয়, বিপ্লব হয়েছে ভাই, সবচেয়ে বড় কথা মাথায় রাখতে হবে, বিপ্লব হয়েছে। অমুককে আপনি শেষ করে দিবেন, অমুককে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন, এর মাধ্যমে একটা দেশ অগ্রসর হতে পারে না। আমাদের দেশের কয় কোটি লোক, আপনি অর্ধেক লোককে বাতিল করে দিয়ে দেশে অগ্রসর করবেন? যে কথাটা আওয়ামী লীগ আমলে পুরো 15 বছর আমি বলে এসেছি। আওয়ামী লীগের লক্ষ্য কি ছিল? জামাতে ইসলামকে, বিএনপিকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া। আওয়ামী লীগ কিন্তু এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করতো, ধীরে 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 করতো। এবং তারা তো এক পর্যায়ে বিএনপিকে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে। জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে সে নাকি পাকিস্তানের চর ছিল, বলছে তো ভাইগুলো। কেন বলছে? তাদের লক্ষ্য ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া। তখন আমি বারবার বলেছি, আপনি বিএনপির যে এই কোটি কোটি সমর্থক আছে, জামাতের যে কোটি কোটি সমর্থক আছে, এই লোকগুলিকে আপনি নিশ্চিহ্ন করতে পারবেন না। তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? পারবেন না। বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না। এখন আমি দেখছি এই সরকারের আমলে এসেও, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসেও, এই ডক্টর ইউনূসের মতো লোকের আমলে এসেও আমি দেখছি তারা দেশটাকে আগের চেয়েও তীব্রভাবে বিভক্ত করার চেষ্টা করছে। এটা আমার জন্য মনে হচ্ছে ভয়ঙ্কর একটা দৃশ্য। এবং আমি আবারও বলছি, বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না, দেশকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা অন্যায় করেছে তাদের প্রত্যেককে আপনি সাজার আওতায় নিয়ে আসেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশটাকে দয়া করে ভাগ করবেন না। এবং দেশটাকে ভাগ করার জন্য সবাই যেন প্রাণপণে একটা কম্পিটিশন এনে গেছে। এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে না। আপনি আমেরিকায় আছেন, আপনি ভাবেন এখানে রিপাবলিকান আর ডেমোক্রেটদের পলিসি কি এক না, তো বিভাজন আছে, ওইটা কোনো সমস্যা না। সমস্যা হলো নিশ্চিহ্নের রাজনীতিটা।
যখন আপনি একটা দলকে নিশ্চিহ্ন করতে চান, তখন হলো প্রকৃত দেশটাকে ভাগ করে দেওয়া হয়। ওই বিভাজনটা মারাত্মক। আমরা ভিন্ন মত থাকবো, ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে, আমাদের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে, কিন্তু আমরা জাতীয় স্বার্থে এক থাকবো। কিন্তু ভয়ঙ্কর হলো যে জাতীয় স্বার্থেও তারা এক না। তারা বলে যাচ্ছে তুমি আসতেই পারবা না, তুমি এখানে দাঁড়াই। আপনি আমার একটা কথা বলে, আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। মাঝখানে আওয়ামী লীগ কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলো। আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক কর্মসূচির ঘোষণা করছে, আমার কাছে এটা মনে হয়েছে ঠিক করে নাই। কারণ তারা আড়ালে থেকে, মানে আন্ডারগ্রাউন্ডে থেকে, আবার শেখ হাসিনা উনি দেশ থেকে পালিয়ে গেছেন, উনি ওখানে বসে আপনার মানে আপনার কি বলে অডিও ভাষণ দিচ্ছেন, এগুলো কোনোটাই আমার পছন্দ হয় নাই। এটা আমি পছন্দ করি না, সাপোর্টও করি না। কিন্তু একটা প্রত্যন্ত এলাকার একটা আওয়ামী লীগের কর্মী, অথবা কর্মীও না, সে নৌকা মার্কা ভোট দেয়, তার ফ্যামিলি আওয়ামী লীগ করে, আজকে থেকে 50 বছর ধরে আওয়ামী লীগ করে, তার তো আওয়ামী লীগের মধ্যে একটা ফিলিংস থাকতেই পারে। তো সেই লোকটা আওয়ামী লীগের জন্য যদি লিফলেট বিতরণ করতে চায়, এবং যদি সেই লিফলেটে রাষ্ট্র বিরোধী কোনো কথা না থাকে, তাকে আপনি অ্যারেস্ট করবেন কোন আইনে? আপনার কোন আওয়ামী লীগ তো অবৈধ, মানে নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল না। আওয়ামী লীগ তো এদেশে একটা বৈধ রাজনৈতিক দল। এই গভর্নমেন্ট কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে? করে নাই তো। এই গভর্নমেন্ট ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, বুঝলেন? এই নিষিদ্ধ করাটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে, এটা অন্য তর্ক। ওই তর্কে আমি যাব না, কারণ নিষিদ্ধ গভর্নমেন্ট করে ফেলাইছে। গভর্নমেন্ট যখন কোন একটা নিষিদ্ধ করে, এবং গভর্নমেন্টের সে আইন আছে, সে আইন দিয়ে নিষিদ্ধ করছে, যখন নিষিদ্ধ করছে তখন সেটা নিয়ে আমি আর কোনো কথা বলবো না। আইন, সরকারের অনেক আইন থাকে যে আইনটা আপনার পছন্দ হয় না, আমার অনেক আইন আছে পছন্দ হয় না, কিন্তু আইনটা আমি অপছন্দ করতে পারি, কিন্তু আইনটা আমি অমান্য করতে পারবো না। আমি সব আইন মানার পক্ষে। আমার যদি আইনটা অপছন্দ হয়, আমি আইনটা পরিবর্তনের চেষ্টা করতে পারি, কিন্তু আইনটা যতক্ষণ আমি পরিবর্তন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে অমান্য করতে পারবো না। তাহলে আইন বলে যে আওয়ামী লীগ একটা বৈধ দল। যদি আওয়ামী লীগ একটা বৈধ দল হয় আইন দ্বারা, তাহলে সেই দল একটা কর্মসূচি পালন করবে, আপনি করতে দেবেন না কেন? আমাদের এই যে আপনার প্রধান উপদেষ্টার যে মানে আপনার প্রেস সচিব যিনি আছেন, উনি বললেন কি লিফলেট বিতরণ করে তাকে অ্যারেস্ট করা হবে। আমি সিম্পল একটা কোশ্চেন করতে চাই, আপনি গ্রেফতার করবেন কোন আইনে? আইনটা কি? কোন আইন নেই। কিন্তু বিএনপি তো অনেক কিছু বলে জানি সরকারের পছন্দ হয় না, জামাত ইসলাম তো অনেক কিছু বলে যারা সরকারের পছন্দ হয় না। আর জামাত যদি ওই কথাটা বলে, তাকে অ্যারেস্ট করবেন আপনি? দেখেন, জামাত মাঝখানে একটা কর্মসূচি ঘোষণা করলো যে এটিএম আজহারুল হককে মুক্তি না দিলে তারা যমুনার সামনে অবস্থান ধর্মঘট করবে। বলছিল না? বলছিল। তখন কি হুঙ্কার দিয়ে শফিউল আলম বলছিল যে ওখানে গেলে জামাতকে অ্যারেস্ট করা হবে? বলছিল? বলে নাই তো, বলে নাই। কিন্তু জামাতের এই কর্মসূচির বাস্তবায়নের জন্য আমি নিজে কানে শুনেছি জামাতের অনেক লিডাররা বলেছেন হাইকোর্ট ঘেরাও করা হবে যদি মুক্তি না দেওয়া হয়। এটা তারা বলতে পারে? বেআইনি কথা বলছি। আপনি হাইকোর্ট ঘেরাও করতে পারেন না, এটা তো আদালতের ব্যাপার। কিন্তু তারপর তাকে অ্যারেস্ট করা হয়েছে? হয় নাই। কেন হয় নাই? হয় নাই এই কারণে যে এটা তাদের রাজনৈতিক বক্তব্য। দেখেন, এটা কিন্তু মানে রাজনৈতিক, এটা কিন্তু কিঞ্চিত আইন লঙ্ঘনও আছে, তারপরেও এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য হিসেবে ইগনোর করা হয়েছে। আর আওয়ামী লীগ লিফলেট বিতরণ করবে, লিফলেট বিতরণ করলে তাকে গ্রেফতার করা হবে। তখন পর্যন্ত কেউ জানে না ওই লিফলেটে কি আছে। এটা বলে কিভাবে? তাও কে বলতেছে? সরকারের একজন কর্মচারী, মানে যার বেতন আমি আপনি দেই, আমার বেতনভোগী একজন কর্মচারী, সে বলতেছে, এবং ওই যে আওয়ামী লীগের লিডার অথবা আওয়ামী লীগের কর্মী, তার কাছ থেকে কিন্তু সরকার ট্যাক্স নিয়ে এই লোকটাকে বেতন দিচ্ছে। তো সে বলতেছে যে আমার চাকর বলতেছে যে আমার মনিব যদি এই কাজটা করে তাহলে তারা আমি অ্যারেস্ট করবো। হইলো ভাই? এটা হলো? এই জিনিস আমাদের দেশে চলছে। এই যে চলছে, যখন নাকি আইন প্রয়োগকারী ব্যক্তি আইন ভঙ্গ করছে, তখন কিন্তু সাধারণ মানুষ ভাবে তাহলে তো আমি আইন ভঙ্গ করতে পারি। তখন একটা বিশৃঙ্খলা তৈরি হয়। এই বিশৃঙ্খলাগুলো করা ঠিক না। রাষ্ট্র তো চলছে না, চলছে কি বলেন আপনি? উনি বলতেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতই আছে। আগে তো শেখ হাসিনা, তাহলে আমরা শেখ হাসিনা সরাইলাম কেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতো রাখার জন্য আপনার কেন হয়েছে?
দুই নম্বর কথা হলো উনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, উনি বিবিসি কে বলছেন। যেদিন বলছেন